আসসালামু আলাইকুম। রনিত স্কুল অ্যান্ড কলেজের পক্ষ থেকে আমি সাইদা রবি রাউদা তোমাদের সবাইকে জানাই প্রীতি ও শুভেচ্ছা। পঞ্চম শ্রেণীর প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করছি তোমরা সকলেই খুব ভালো আছো। আমাদের আজকের পাঠের বিষয় হচ্ছে বিজ্ঞান। আজ আমরা শিখব তোমাদের পাঠ্য বই অধ্যায় ১ আমাদের পরিবেশ থেকে এর তৃতীয় ভাগ শক্তি প্রবাহ সম্পর্কে। প্রথম ভাগে আমরা জীব ও জড়ের মধ্যাকার সম্পর্কে জেনেছিলাম। দ্বিতীয় ভাগে আমরা জেনেছিলাম উদ্ভিদ ও প্রাণীর পারস্পরিক নির্ভরশীলতা সম্পর্কে। আজ আমরা এই অধ্যায়ের সর্বশেষ ভাগ শক্তি প্রবাহ সম্পর্কে জ্ঞান অর্জন করব। বেঁচে থাকার জন্য জীবের শক্তি প্রয়োজন। উদ্ভিদ সূর্য থেকে শক্তি পায় আর প্রাণী শক্তি পায় খাদ্য থেকে। বন্ধুরা, এখানে আমরা লক্ষ্য করলে দেখতে পাবো এখানে বলা হয়েছে বেঁচে থাকার জন্য জীবের শক্তি প্রয়োজন। উদ্ভিদ ও প্রাণী উভয়ই হচ্ছে জীব। উদ্ভিদের বেঁচে থাকার জন্য শক্তি প্রয়োজন। উদ্ভিদ সেই শক্তি পেয়ে থাকে সূর্য থেকে, আর প্রাণী শক্তি পেয়ে থাকে খাদ্য থেকে। অর্থাৎ বেঁচে থাকার জন্য জীবের শক্তি প্রয়োজন হয়ে থাকে। বন্ধুরা, তোমরা যদি পাঠ্য বইতে লক্ষ্য করো তাহলে এখানে দেখতে পাবে ছকে তোমাদের একটি কাজ দেয়া আছে। কাজের মূল প্রশ্ন হলো প্রাণী কিভাবে শক্তির জন্য জীবের ওপর নির্ভরশীল। আমরা প্রথমেই কাজের মূল বিষয় জেনে নিই। কাজের মূল বিষয় খাদ্য এবং খাদক। প্রথমেই দেখে নিই কি করতে হবে। এক, নিচে দেখানো ছকের মতো খাতায় একটি ছক তৈরি করি। তোমাদের এই ছকটি অনুসরণ করে নিজেদের খাতায় একটি ছক তৈরি করে নিতে হবে। ছকের মূল বিষয় খাদ্য এবং খাদকের মধ্যে সম্পর্ক। ২, নিচের ছবিটি দেখি। ছবি থেকে কে কাকে খায় তা ক্রমানুসারে লিখি। তোমরা যদি পাঠ্য বইয়ের এই ছবিটি লক্ষ্য করো তাহলে তোমরা দেখতে পাবে এখানে ঘাস, ঘাসফড়িং, সাপ, ব্যাঙ, ঈগল ইত্যাদির ছবি দেয়া আছে। এই ছবিটি দেখে আমাদের বুঝতে হবে কে কাকে খেয়ে থাকে। এখানে প্রথমেই ঘাস। ঘাস খেয়ে থাকে ঘাসফড়িং। ঘাসফড়িংকে খেয়ে থাকে ব্যাঙ। আবার ব্যাঙকে খেয়ে থাকে সাপ। আবার সাপকে খেয়ে থাকে ঈগল। এভাবে ক্রমানুসারে একটি জিনিস একটি থেকে অন্যটি এভাবে একটি জীব অন্য জীবের খাদ্য হিসেবে ব্যবহৃত হয়। ৩, কাজটি নিয়ে সহপাঠীদের সাথে আলোচনা করি। তোমরা নিজেদের কাজ নিয়ে একে অপরের সাথে আলোচনা করবে এবং এই ছবিটি দেখে পুনরায় তোমরা নিজেদের মধ্যে আলোচনা করবে। এবার আমরা শক্তি প্রবাহের সারসংক্ষেপটি দেখে নেই। এখানে একটি খাদ্য শৃঙ্খল দেয়া আছে। প্রথমে আমরা দেখতে পাচ্ছি ছবিতে ঘাসের ছবি দেয়া আছে, অতঃপর ঘাসফড়িংয়ের ছবি দেয়া আছে, অতঃপর ব্যাঙের ছবি দেয়া আছে, অতঃপর সাপের ছবি দেয়া আছে এবং সর্বশেষে একটি ঈগলের ছবি দেয়া আছে। এই খাদ্য শৃঙ্খল থেকে আমরা যা বুঝতে পারি, ঘাস ঘাস খেয়ে থাকে ঘাসফড়িং, আবার ঘাসফড়িংকে খেয়ে থাকে ব্যাঙ, ব্যাঙকে আবার খেয়ে থাকে সাপ, আবার সাপকে খেয়ে থাকে ঈগল। এভাবেই তৈরি হয় খাদ্য শৃঙ্খল। তাহলে আমরা খাদ্য শৃঙ্খলের সংজ্ঞা হিসেবে কি বলতে পারি বলো তো বন্ধুরা? হ্যাঁ, বাস্তুসংস্থানে উদ্ভিদ থেকে প্রাণীতে শক্তি প্রবাহের বিভিন্ন ধারাকেই বলা হয় খাদ্য শৃঙ্খল। খাদ্য শৃঙ্খল সকল প্রাণী শক্তির জন্য প্রত্যক্ষ বা পরোক্ষভাবে উদ্ভিদের ওপর নির্ভরশীল। উদ্ভিদ সূর্যের আলো ব্যবহার করে নিজের খাদ্য নিজেই তৈরি করে। পোকামাকড় উদ্ভিদ খেয়ে বেঁচে থাকে। আবার ব্যাঙ পোকামাকড়কে খাদ্য হিসেবে গ্রহণ করে। একইভাবে সাপ ব্যাঙ খায় এবং ঈগল সাপ খায়। এভাবেই শক্তি উদ্ভিদ থেকে প্রাণীতে প্রবাহিত হয়। বাস্তুসংস্থানে
উদ্ভিদ থেকে প্রাণীতে শক্তি প্রবাহের এই ধারাবাহিক প্রক্রিয়াই হলো খাদ্য শৃঙ্খল। সবুজ উদ্ভিদ থেকেই প্রতিটি খাদ্য শৃঙ্খলের শুরু। বন্ধুরা, এই বিষয়টি পড়ে আমরা কি শিখতে পারলাম? হ্যাঁ, সকল প্রাণী শক্তির জন্য প্রত্যক্ষ ও পরোক্ষভাবে উদ্ভিদের ওপর নির্ভরশীল হয়ে থাকে। প্রথমত, উদ্ভিদ সূর্যের আলো ব্যবহার করে নিজের খাদ্য নিজেই তৈরি করে নেয়। অতঃপর এই সবুজ উদ্ভিদগুলো বিভিন্ন পোকামাকড় খেয়ে থাকে, যেমন ঘাসফড়িং। এই ঘাসফড়িংকে আবার খাদ্য হিসেবে গ্রহণ করে ব্যাঙ। আবার ব্যাঙকে খেয়ে থাকে সাপ। আবার ঈগল এই সাপকে খেয়ে শক্তি পেয়ে থাকে। এভাবেই একজন আরেকজনকে খেয়ে থাকে। আমরা এখানে আরও জেনেছি খাদ্য শৃঙ্খল সম্পর্কে। বাস্তু সংস্থানে উদ্ভিদ থেকে প্রাণীতে শক্তি প্রবাহের যে ধারা, তাই হচ্ছে খাদ্য শৃঙ্খল। এবং এখানে আমরা আরও জানতে পেরেছি সকল খাদ্য শৃঙ্খলের শুরু সবুজ উদ্ভিদ থেকে। বন্ধুরা, এখানে তোমরা লক্ষ্য করো, এখানে ঘাসফড়িং ঘাস খাচ্ছে, আবার ঘাসফড়িংকে একটি পাখি খাচ্ছে। আবার দেখা যাচ্ছে একটি হরিণ সবুজ উদ্ভিদ খাচ্ছে, খেয়ে জীবন ধারণ করছে। আবার এই হরিণকে খাচ্ছে বাঘ। বাঘ হরিণকে খেয়ে জীবন ধারণ করে। আবার খরগোশ সবুজ উদ্ভিদ খাচ্ছে, আবার এই খরগোশকে খাচ্ছে বাঘ। ইঁদুর সবুজ উদ্ভিদ খাচ্ছে, হরিণ এবং কাঠবিড়ালিও সবুজ উদ্ভিদ খাচ্ছে। একটি ঈগল সাপকে শিকার করে জীবন ধারণ করছে। আবার ঈগল কাঠবিড়ালি ধরেও কাঠবিড়ালি খেয়ে জীবন ধারণ করছে। এবং একটি ঈগল ইঁদুরও খেয়ে জীবন ধারণ করছে। আমরা আরও দেখতে পাবো এখানে একটি খরগোশকে সাপ খেয়ে জীবন ধারণ করে। এভাবেই খাদ্য শৃঙ্খল গঠিত হয়। খাদ্যজাল। যে কোনো বাস্তু সংস্থানে অনেকগুলো খাদ্য শৃঙ্খল থাকে। বাস্তু সংস্থানের সকল উদ্ভিদ ও প্রাণী কোনো না কোনো খাদ্য শৃঙ্খলের অন্তর্ভুক্ত, যেমন ঈগল, সাপ, ইঁদুর, কাঠবিড়ালি, ব্যাঙ ও অন্যান্য প্রাণী খেয়ে থাকে। আবার সাপ, খরগোশ, ইঁদুর, ব্যাঙ ও অন্যান্য প্রাণী খায়। একাধিক খাদ্য শৃঙ্খল একত্রিত হয়ে খাদ্যজাল তৈরি করে। তাহলে বন্ধুরা, আমরা এখানে কি জানতে পারলাম? যে কোনো বাস্তু সংস্থানে অনেকগুলো খাদ্য শৃঙ্খল থাকে। এখানে আমরা দেখতে পাচ্ছি ঈগল, সাপ, ইঁদুর, কাঠবিড়ালি, ব্যাঙ ও অন্যান্য প্রাণী খেয়ে থাকে। অর্থাৎ ঈগল খায় সাপ, ইঁদুর, কাঠবিড়ালি, ব্যাঙ। আবার সাপ খেয়ে থাকে খরগোশ, ইঁদুর, ব্যাঙ ও অন্যান্য প্রাণীকে। এখানে আমরা আরও জানতে পারলাম খাদ্যজাল সম্পর্কে। খাদ্যজাল কি? একাধিক খাদ্য শৃঙ্খল একত্রিত হয়ে খাদ্যজাল তৈরি করে। তাহলে বন্ধুরা, আজকের এই পাঠ থেকে আমরা কি শিখতে পারলাম বলো তো? হ্যাঁ, আজকের এই পাঠ থেকে আমরা শিখতে পারলাম শক্তি প্রবাহ সম্পর্কে, খাদ্য ও খাদক সম্পর্কে, খাদ্য শৃঙ্খল সম্পর্কে এবং খাদ্যজাল সম্পর্কে। আশা করছি আজকের এই পাঠটি তোমরা খুব ভালোভাবে বুঝতে পেরেছ। আজকের এই পাঠটি তোমরা বাসায় বেশি বেশি করে অনুশীলন করবে। দেখা হবে পরবর্তী ক্লাসে নতুন কোনো পাঠ নিয়ে। সেই পর্যন্ত সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আসসালামু আলাইকুম। আল্লাহ হাফিজ।